ম্যাডামের রুমে কাজ করতেছি আর ম্যাডাম আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। ও যে কী চায় আমার কাছে সেটা আমি নিজেও জানি না, তবে ও যেটা চায় সেটা হয়তো কোনো দিনও সম্ভব না। আমি কাজ করতেছি, হঠাৎ কাজ করতে করতে টেবিলের উপরে গরম পানি রাখা ছিল, সেটা আমার উপরে পড়ে যায়। দেখতে পেলাম চামড়া উঠে গেছে, যন্ত্রণায় আমার ভিতরটা দুমড়ে মুচড়ে যাইতেছে। সেটা দেখে ম্যাডাম আমার কাছে পাগলের মতো ছুটে আসলো। কতবার বলছি আমার রুমে কোনো কাজ তোমার করা লাগবে না, সে তো শুনলাই না আমার কথা। কিছু হয়নি, কাজগুলো করতে দাও। চুপ, একদম বেশি কথা বললে তুই কিন্তু মার খাবি। আমি ওকে ধরে আমার বিছানার উপরে বসিয়ে দিলাম। ম্যাডাম আমার কিছু হয়নি তো, হালকা একটু পুড়ে গেছে। এই হালকা পুড়ছে, চামড়া পুরো পুড়ে গেছে। ওর পাটা আমার হাঁটুর উপরে রাখলাম, তারপরে ফু দিতে লাগলাম। আরে ম্যাডাম কি করছেন? আমার পা আপনার গায়ে লাগতেছে তো। আমি কিন্তু তোমাকে কোনো কথা বলতে বারণ করছি। আমি তাড়াতাড়ি করে বাসায় মলম ছিল ওটা নিয়ে এসে ওর পায়ে লাগিয়ে দিতে লাগলাম। ম্যাডাম আমার কিছু হয়নি, ছাড়ুন, অনেক কাজ পড়ে আছে বাড়িতে। আমি ওর দিকে চোখটা গরম করে তাকানোর পরে ও ভয় পেয়ে নিচের দিকে তাকিয়ে রইল। ও জানে আমার রাগ তুললে আমি কি করতে পারি। এই শোনো, আমি তোমাকে কতবার বলেছিলাম যে আমার রুম গোছানো লাগবে না, তবুও শুনলা না কেন? ইভা ম্যাডাম, আমি এই বাড়ির একটা কাজের লোক, আমি কাজ করব না তো কি করব আপনিই বলুন। আমি ওকে টেনে আমার কাছে নিয়ে আসলাম। এই শোনো, তোমাকে একদিন বলছি না তুমি কাজের লোক করবা না, আর আমাকে ম্যাডাম বলতে বারণ করছি না? আমি ওর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে নিচে নামার সময় ও আমার হাত টেনে ধরলো। আজকে কোনো কাজ করা লাগবে না, আমার বিছানায় শুয়ে থাকো। আর যেটুকু কাজ বাকি আছে আমি সামলিয়ে নিতে পারবো। আমার রুম তো আমি বুঝে নিতে পারবো। কি বলেন আপনি? আমার ম্যাডাম, আপনার আম্মু যদি জানে আপনি কাজ করছেন না, জানি আমাকে কি বলবে। কিছু বলবে না, এখন চুপটি করে এখানে শুয়ে থাকো। আমি আমার রুমে গিয়ে শুয়ে পড়ি। একটু সুস্থ হও, তারপরে যেও। এখন আমার বিছানায় শুয়ে পড়ো। আমি পারবো না ম্যাডাম। কেন? আমি একটা কাজে লোক আর কাছের লোক আপনার বিছানায় শুবে, সেটা তো হয় না। আমি ওকে টেনে বিছানায় ফেলে দিয়ে ওর বুকের উপরে ঝাঁপিয়ে পড়ি। তোকে একদিন বলছি না আমার সামনে কাজের লোক করবি না? ম্যাডাম উঠুন, আপনার আম্মু এসে পড়তে পারে। তারও একটা ব্যবস্থা করতেছি, তারপরে তোমারও ব্যবস্থা করতেছি। আমি গিয়ে দরজা আটকিয়ে দিয়ে ওর কাছে চলে আসি। এই, তোমার পায়ের ব্যথা কি কমছে? বললাম তো আমার কিছু হয়নি। এই বান্দর, পায়ের চামড়া পর্যন্ত উঠে গেছে আর বলো যে কিছুই হয়নি? ওইখানে গরম পানি রাখছিল কে? আম্মু রেখে গিয়েছিল মনে হয়। এখন কেমন লাগছে? এখন কি যন্ত্রণা করতেছে? না। ঠিক আছে, এখন এখানে কিছুক্ষণ ঘুমিয়ে থাকো। ম্যাডাম আপনার আম্মু দেখলে কিছু ভাবতে পারে, আর আমি আপনার বিছানা এটা দেখলে তারা সন্দেহ করবে। কি বললে? আমি দেখব? আরে তুমি তো জানোই তুমি আমার কে। এসব কথা আপনাকে বলতে বারণ করছি না, এসব বললে আমি কিন্তু চলে যাব এখান থেকে। ইস, সেটা আমিও দেখতে চাই। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, সেথায় চলে যাবা না কেন? আমি তোমাকে যেখান থেকে নিয়ে আসব, আমি যদি তোমাকে কোনোভাবে হারিয়ে ফেলি তাহলে আমিও অনেক দূরে হারিয়ে যাব। চুপ করেন, আর এমনভাবে জড়িয়ে ধরেন না। খুব ভালোবাসি, তাই তো এমন করি। এই কথা বলা মাত্র আমি ওখান থেকে উঠে যাই। এই আবির, কোথায় যাও তুমি? তুমি কিন্তু অসুস্থ, আমার কাছে একটু সময় থাকো। আমি চলে আসি ইভা ম্যাডামের আম্মুর কাছে। এতক্ষণ কই ছিলি? ম্যাডাম, ইভা ম্যাডামের রুমটা পরিষ্কার করে দিয়েছি। তোর পায়ে কি হয়েছে? কিছু না ম্যাডাম, এখন বলেন আমার আর কি কাজ করতে হবে। কি হয়েছে বল। তারপরে ম্যাডামকে সব কিছু বলে দিলাম। আজকে কোনো কাজ করা লাগবে না, তোরা রুমে গিয়ে শুয়ে পড়। তাহলে কাজের কি হবে? আমাকে আর কিছু বলতে না দিয়ে সে আমাকে রুমে পাঠিয়ে দেয়। এখন আসুন আমার পরিচয়টা দিয়ে ফেলি। আমি আবির, এরাই আমার আপনজন। আমার পরিবারের কেউই বেছে নি, সবাই হারিয়ে গেছে।
আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আব্বু আম্মু মারা যায়। সেই সুযোগেই কাকা কাকি মায়েরা আমাদের সব সম্পত্তি লুটে নেয়। মানুষ কেমনে এত স্বার্থপর হয় তা আমি জানি না। আপনারা তো ভাবছেন আমি এখানে কিভাবে। আসলে আব্বু আম্মু মারা যাবার পরে আমার কোনোখানে যাওয়ার জায়গা ছিল না। তখন আমি রাস্তায় বসে কাঁদছিলাম, তখন এই ম্যাডাম আমাকে এখানে থাকতে দেয়, আমাকে স্কুল তারপরে কলেজে ভর্তি করিয়ে দেয়। আমি এখন অনার্স একেবারে শেষের দিকে পড়তেছি। তবে এই বাড়িতে থাকতে হলে আমার তো কিছু দায়িত্ব আছে, তাই আমি এই বাড়ির যত কাজ আছে সবগুলো আমি করি। তবে তার মেয়ে আমাকে কোনো কাজ করতে দেয় না। তার নাম হলো ইভা, এইবার অনার্স 3য় বর্ষের ছাত্রী। ও আমাকে অনেক ভালোবাসে। আমি কিভাবে তাকে ভালোবাসবো বলেন? তাকে যদি আমি ভালোবাসি তাহলে তাদের পরিবারের সাথে আমার বিশ্বাসঘাতকতা হয়ে যাবে। তাই তার থেকে আমি দূরে দূরে থাকি, কিন্তু পারি না। ও চলে আসে আমার কাছে, বাধা দিলেও ওকে আটকাতে পারি না। ও অনেক রাগী একটা মেয়ে। এখন এই পর্যন্ত থাক, বাকিটা পুরো গল্প শুনলে বুঝতে পারবেন। রাতের বেলা সব কাজ শেষ করার পরে বই নিয়ে পড়তে বসে গেলাম। এর ভিতরে ইভা ম্যাডাম আসলো। কি গো স্যার, তোমাকে তো আমি ডাক দিয়েও পাই না, কেন আমার সাথে এমন করতেছো? আর তুমি আমাকে যতই এড়িয়ে চলো না কেন, পারবে না। ম্যাডাম কিছু বলবেন? আমাকে একটু এই পড়াটা বুঝিয়ে দাও তো। আপনি তো সবই পারেন, আমি আবার কি বুঝিয়ে দিব বলেন? আমি ওর কাছে চলে এসে তার কাছে বই দিলাম, এটা বুঝতেছি না। এটা তো খুব সহজ। তাহলে বুঝিয়ে দাও। আমি এসে ওর কোলে বসে পড়লাম আর বলতে লাগলাম, কোলে বসেছি, যদি আমাকে উঠিয়ে দাও তাহলে তোমাকে মারবো, দেখো। ম্যাডাম আপনার আম্মু আসবে, প্লিজ ওঠেন। কুত্তা, বেশি কথা বললে কিন্তু জড়িয়েও ধরবো। তোমাকে বললে হয়তো বুঝতে পারবে না তুমি আমার হৃদয়ের কোথায় আছো। আমি ওকে পড়াটা বুঝিয়ে দিতে লাগলাম। এর ভিতরে ও বলল, তুমি যে কবে একটা চাকরি পাবে আর আমাকে বিয়ে করবে। ম্যাডাম এসব কথা কেন বলেন? আচ্ছা বাদ দাও, এখন খেতে চলো। ও আমার সাথে আসতে চাইছিল না, তুমি তাকে টেনে খাবার টেবিলে নিয়ে আসলাম। আম্মুকে খেতে দাও। ম্যাডাম আমি পরে খাবো, আপনারা আগে খেয়ে যান তারপরে। তুমি আমাদের সাথেই খাবে। আবির বসে পড়লো, আমি সবাইকে খাবার বেড়ে দিলাম। এর ভেতরে আম্মু বলল, আবির, কালকে একটু সকাল সকাল উঠিস, অনেক কাজ আছে। কালকে সকালে উঠে সব ফুল গাছে পানি দিবি আর গাড়িটা মুছে দিবি। কালকে কিন্তু তোর স্যারের গাড়ি নিয়ে বের হবে। ঠিক আছে ম্যাডাম, আমি খাবার শেষ করে রুমে চলে আসি। তারপরে সকালবেলা উঠে গাছে পানি দিয়ে গাড়ি মুছতেছি। হঠাৎ রাগে মুছতে মুছতে গাড়ির গ্লাসে আমার হাত ঢুকে যায়। বের করার সময় আমার হাতটা কেটে যায়। কিভাবে যেন সেটা ইভা দেখলো, আর ও দেখে আমার কাছে ছুটে আসলো। আজকে আবার ও হাত করছো? তোমাকে নিয়ে আর পারি না, এত কাজ করা লাগবে কেন? ও এসে ওর ওড়না ছিঁড়ে আমার হাতটা বেঁধে দিল। আমি শুধু ওর মুখের দিকে তাকিয়ে আছি। রুমে যাও, তোমার কাজ করা লাগবে না। স্যার এই গাড়ি নিয়ে বের হবে তো, তাই এটা পরিষ্কার করা লাগবে। আমি এটা পরিষ্কার করতেছি। কি বলেন ম্যাডাম আপনি? ওকে আমি কিছু বলতে দিলাম, তার আগেই ওকে আমি একপাশে বসিয়ে দিয়ে গাড়িটা আমি মোছা শুরু করলাম। ম্যাডাম আপনার আম্মু এখানে এসে পড়তে পারে। কুত্তা, তোর কিছু বলা লাগবে না, আর আমার মুখে মুখে কথা বলবি না। এত রাগ যে এই মাইয়াটার কোথা থেকে আসে তা আমি বুঝি না। সব কাজ শেষ করে আবিরকে নিয়ে রুমে চলে আসি। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। আম্মু কেমন যেন আমার উপরে সন্দেহ করা শুরু করে দিল। এখন আম্মু আবিরের কাছে আমাকে বেশি যেতে দেয় না, সে বারণ করলেও আমি শুনি না। একদিন কলেজ থেকে বাসায় ফেরার পথে দেখতে পেলাম আবিরকে কোথাও দেখতে পাচ্ছি না। মনে মনে ভাবলাম ও কলেজে গেছে নাকি। দূর, কলেজে গেলেও তো আমার সাথে দেখা হতো, তাহলে কোথায় গিয়েছে ও? আর কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু ও আসতেছে না। তাই আমি আর সহ্য করতে না পেরে আম্মুর কাছে চলে আসি। আম্মু, আবির কোথায়? কলেজে গেছে নাকি? আবির চলে গেছে গ্রামে। আমি আজকে ওকে বের করে দিয়েছি। আমি আগেই বুঝতে পারছি যে তোর সাথে ওর কিছু আছে, তাই। তুমি ওকে কেন তাড়িয়ে দিয়েছো? বেশ করেছি। তুমি ওকে তাড়িয়ে দিয়ে ঠিক করনি। তোমাকে হয়তো তার জন্য আমাকে চিরতরে হারাতে হবে। আম্মু, তুই এটা কি বলতে আসছিস? ওকে আমি ভালোবাসি, আর নিজের থেকেও বেশি। তুমি ওর গ্রামের ঠিকানা এখনই দাও, না হয় আমাকে কিন্তু তোমার হারাতে হবে বলে দিলাম। কিন্তু
ঠিকানা তুই পাবি না। আর ও আমাদের থেকে কত নিচে, আমাদের সাথে ওর যায় না। সব রেখে তুই কাজের লোকের সাথে বিয়ে বসতে চাস? একদম ওকে কাজের লোক বলবা না। ঠিকানা যখন দিবা না আমাকে, তোমার হারাতে হবে। আমি রুমে ঢুকে দরজা লক করে দিলাম। ইভা, মা দরজা খুল, তুই যা বলতে আছিস সেটাই হবে। তবুও তুই কিছু করিস না। এই নে ঠিকানা। আমি দরজা খুলে তার কাছ থেকে ঠিকানা নিলাম। তারপরে রওনা দিলাম ওদের গ্রামের বাড়িতে। মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম, ওকে যদি আমি ওখানে না পাই তাহলে আমি আর এখানে ফিরে আসব না, চিরতরে হারিয়ে যাব। অনেকক্ষণ পরে গ্রামে এসে পৌঁছালাম। আমি আবিরকে খুঁজতে লাগলাম আর ওর ছবি বের করে মানুষদের দেখাতে লাগলাম, কিন্তু ওকে বলে কেউই চিনে না। তখন আমার মনে পড়লো, ও তো ছোটবেলা থেকেই আমাদের বাড়িতেই থাকে। বড় হবার পরে ও তো এই গ্রামে আসেনি, তাহলে আমি কি ওকে পাবো না? ওর জন্য আমার হাত পা কাঁপতেছে। হঠাৎ চোখে পড়লো নদীর একটা পাশে একটা ঢুলের দিকে দেখতে পেলাম আবির একা একা বসে আছে। আমি একটা দৌড় দিয়ে ওকে জড়িয়ে ধরলাম। আমি তো ওকে দেখে চমকে উঠে যাই। আরে ম্যাডাম, আপনি এখানে? আমাকে কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে না? একটাবার আমার কথাটাও ভাবলে না? আমি কি পারবো তোমাকে ছাড়া বাঁচতে? ম্যাডাম ছাড়ুন, এখানে আসলেন কিভাবে? অনেক কথা পরে বলবো। আমি সব কিছু ছেড়ে দিয়ে তোমার কাছে এসেছি। তোমার সাথে আমি বাঁচতে চাই, একসাথে পথ চলতে চাই। একবার বলো ভালোবাসি। ম্যাডাম, আপনি আপনার আব্বু আম্মুর একমাত্র মেয়ে, আপনি এখান থেকে চলে যান। কোথাও যাব না আমি তোমাকে রেখে। এটা আমার শেষ কথা। বাঁচতে হলে আমি তোমাকে সাথে নিয়েই বাঁচবো। ইভা, আমার লেখাপড়া শেষ করতে এখনো 1 বছর লাগবে। তারপরে চাকরি পাবো কিনা তাও জানি না। আমরা দুজন এখন ছোটোখাটো একটা চাকরি নিব, তারপরে তুমি লেখাপড়া করার পরে তুমি না হয় বড় একটা চাকরি নেবে। তবুও আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিও না। আমি ওর ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে গেলাম। একটা মানুষকে এতটা ভালোবাসে কিভাবে? আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পরে আমাদের সামনে 5টা গাড়ি থেমে গেল, তাই আমি ওকে ছেড়ে দিলাম। কিছুক্ষণ পরে গাড়ি থেকে ইভার আম্মু নেমে আসলো। ইভা, বাড়িতে চল। আমি ওকে ছেড়ে কোথাও যাব না। একা যাবি কেন? ওকেও সাথে নিয়ে আয়। তুই যদি ওর সাথে সুখে থাকতে পারো তাহলে আমরা আর কি বলবো। আবিরের পড়ালেখা শেষ হোক, তারপরে আবির তোকে বিয়ে করবে। আর তুইও পড়ালেখাটা শেষ কর। আবির চলো আমাদের বাড়িতে। তুমি যাও না, আমার না ওই বাড়িতে যেতে ভালো লাগতেছে না। ইভা আম্মু এসে আমার হাত ধরে বলল, আবির চল, তোকে আজকে এতগুলো কথা বলার জন্য আমি দুঃখিত। কিছুক্ষণ ভেবে আবির রাজি হয়ে গেল। ও আবারও আমাদের বাড়িতে এসে পড়লো, তাই আমি ওকে নিয়ে আমার রুমে চলে যাই। তারপরে দরজা লক করে দিলাম। ওকে আমার কাছে পেয়ে আমার মনটা অনেক হালকা হালকা লাগতেছে। আবির, এখন সুন্দরভাবে আমাকে প্রপোজ করো। এতদিন কিন্তু অনেক কষ্ট দিয়েছো। আমি এসে ওকে প্রপোজ করলাম। তারপরে দুজন দুজনকে জড়িয়ে ধরলাম। আমি ওর কপালে একটা চুমু দিলাম। এরপর থেকে শুরু হলো আমাদের ভালোবাসার সুন্দর একটা জীবন। আবির অনার্স শেষ করার পরে ও আমাকে বিয়ে করে নেয়। ও এখন ব্যাংকে চাকরি করে আর আমি প্রাইমারি একটা স্কুলে চাকরি করি। আমরা এখন আমাদের বাড়িতে থাকি না। আবির আর আমি চাকরি পাওয়ার পরে দুজনের টাকা একত্রে জমিয়ে আমরা নিজেরাই কিছু সম্পত্তি কিনি। তবে আব্বু আম্মু তাদের সাথে থাকতে বলেছিল, কিন্তু থাকিনি। আমাদের জন্য দোয়া করবেন, খুব সুখে শান্তিতে যেন থাকতে পারি।